বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য প্রতিদিনের মতোই চারজন বিজ্ঞ আলোচক আমার সঙ্গে আছেন। আমার ডান পাশে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং সর্বডানে রয়েছেন জনাব জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং সর্ববামে রয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুব আহ্বায়ক এনসিপি। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে শুরুতে আমরা আলোচনার বিষয়টি জানিয়ে রাখতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিহিংসার রাজনীতি বনাম ভোটের লড়াই। আপনারা জানেন যে আজকে যারা আপিল করেছিলেন নির্বাচন কমিশনে, এরকম প্রাথমিক বাছাই সেই আপিলে 51 জন তাদের বৈধতা ফিরে পেয়েছেন। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসা রাজনীতি থেকে বের করে দেশকে সঠিক পথে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার শুরুটা করব নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। এই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি আজকে যে কথাটি বলেছেন যে প্রতিহিংসা রাজনীতির ফলটা কি বা পরিণতি কি, সেটি গত 5ই অগস্ট জনগণ দেখেছে, বিশেষ করে 2024 সালের যে 5ই অগস্ট। তাই দেশকে প্রতিহিংসা রাজনীতি থেকে তিনি বের করতে চান। কোন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত, বা বিএনপির যে নেতাকর্মী রয়েছে তারাই বা কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটাই তো সত্যি, উনি তো একদম টাইম ফ্রেম দিয়েই বলেছেন যে এই যে বিগত 15-15.5টা বছর যে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে, এখানে আমরা যারা আছি প্রত্যেকেই, এই প্রতিহিংসাটা না থাকলে, মিনিমাম যদি দেশে গণতন্ত্র থাকতো, তাহলে আজকে তো 5ই আগস্ট দেখতে হতো না। 5ই আগস্ট হওয়ার আগে কতগুলো ছেলে মেয়ে মারা গেছে, কতগুলো মানুষ মারা গেছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে ত্যাগ, এইটার তো দরকার ছিল না। এটা তো দেশ স্বাধীন হওয়ার জন্য না। একটা স্বাধীন দেশে স্বৈরাচার কতটুকু জেকে বসতে পারলে এই ধরনের কাজ করতে পারে, এবং কথায় কথায় সেই ফ্যাসিস্ট সরকার প্রধান যে ধরনের ভাষা ব্যবহার করতেন প্রত্যেকের নামে, প্রত্যেকের, যাকে সে মনে করতেন এনিমি। আপনার মনে পড়ে যে একজন ব্যারিস্টার ছিলেন, মারা গিয়েছেন প্রয়াত, মুইকার খালুরে এরকম বলেছিলেন, কিংবা সাংবাদিক মুসা, এবিএম মুসা, তাদের সাথে যে মানে ব্যবহারটা, অথচ এই এবিএম মুসা কিন্তু তার বাবার সাথেই রাজনীতি করতেন একটা সময়। তার সাথে কারো যদি না মিলতো, যা খুশি তাই বলে দিতেন, এবং কারো না মিললেই সে রাজাকার। যে কারণে ছাত্ররা যে স্লোগানটা নিয়ে আসছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই যে ওখান থেকে যে নেগেটিভিটিটাকে যে পজিটিভলি নিতে হয়, ওই ধরনের চেতনা যদি বিক্রি করে না খেত ওই সরকার, তাহলে কিন্তু এই কথাগুলো আসে না। আজকে এই যে বিকৃত রাজনীতির ধারাবাহিকতা, এটাও কিন্তু হতো না। এই যে নোংরা গালি দেওয়ার ধারাবাহিকতা, এটাও কিন্তু হতো না। যেগুলো কিন্তু সব যত রকমের সমস্যা এখন আমরা দেখছি, সবগুলোর দোষটা কিন্তু ওইখানে গিয়ে পড়ে। আজকে যারা করছে তাদেরকে যদি আমরা CSRS খোঁজ নেই, ব্যাকগ্রাউন্ড, তারা এত বেশি সাফারার, তারা এত বেশি, আমার কথা হলো যে কোনো মানুষকে আপনি মারতেই পারেন, আপনি শাস্তি দিতেই পারেন, আপনার ফাঁসি হতেই পারে, কিন্তু তার আত্মপক্ষকে অবশ্যই সমর্থনের সুযোগ দিতে হবে। কোনো আত্মপক্ষের তোয়াক্কাও করে নাই। ওই স্কাইপি রেকর্ড ফাঁস হওয়ার পরে মাহমুদুর রহমানকে যেভাবে জেলে ঢুকিয়েছে, এইখানে তার কতটুকু দোষ ছিল? সে তো যা পেয়েছে একজন সাংবাদিক হিসেবে তাই করেছিল। তো এই যে জায়গাটায়, এইখান থেকেই আমাদের নেতা এই কথাটা বলতে চেয়েছে যে আমরা যদি এখনও যদি আমরা ওই জায়গাটা থেকে না আসি, আমরা আগামী গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, তাহলে আমাদের গণতন্ত্র উদ্ধার হবে না। এবং এই গণতন্ত্রকে ধারাবাহিকভাবে নেওয়ার জন্য সামনে নির্বাচনের কোনো বিকল্প নাই, বিকল্প হতে পারে না। যে কোনো মূল্যে একটা নির্বাচন দরকার। জি, আমরা নির্বাচন প্রশ্নে আসবো। আমরা রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে বিষয়টি জানতে চাইবো যে আমরা দেখেছি রাজনীতি বড় একটা অংশ জুড়েই থাকে হিংসা, প্রতিহিংসা, অনেক ক্ষেত্রে খুনাখুনির মতো জটিল ঘটনাও ঘটে যায়। কিন্তু এই যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে সময়টা আমরা পেলাম, এই দীর্ঘ সময়েও কি আমরা যেই রাজনৈতিক বিভেদের দেয়াল, সেটাকে আমরা ভাঙতে পেরেছি?
ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আপনার ওই কথা বলার আগে দেখেন, রাজনীতিটা তো আপনি যদি ঠিক আমরা যে সময় আলোচনা করছি এই সময় যদি খেয়াল করেন, সরি, যারা রাজনীতি বিমুখ বা রাজনীতির বিরুদ্ধে বা এমনকি বিরাজনীতিকরণের ধারাও চায়, তারাও দেখবেন সবাই বলছে যে সমাধান, সংকটের সমাধান তো রাজনীতির হাতে, রাজনীতিবিদদের হাতে। এটা তো বলছে, কিন্তু সবাই বলছে না। তাহলে রাজনীতিটা তো হওয়া দরকার জনস্বার্থে। আর বিভিন্ন দল আছে, থাকবে, কারণ এক একটা দলের এক একটা নীতি আদর্শ। তাই লড়াইটা হবে নীতি আদর্শের লড়াই আর জনস্বার্থের, লক্ষ্য তাই। কিন্তু যখন সেইটা না হয় তখনই হয়ে যায় আপনি প্রতিহিংসার রাজনীতি এবং অন্য আরও নানা ধরনের নেতিবাচক উপাদানগুলো ঘটে। এটা প্রমাণিত, আমরা একেবারেই হিসাব করলে প্রতি মুহূর্তে এগুলো দেখতে পাবো। এটা কি ক্ষমতার লড়াই বা দ্বন্দ্বের লড়াইয়ের কারণে এটা হয়? এটা প্রধানত হয় যে কারণে আমি আসছিলাম সেইখানে। একটা তো হচ্ছে যে এখন ধরে নেন, আমি একটা একেবারে সরলীকরণ উদাহরণ, ধরুন পার্লামেন্ট মেম্বার। এখন কেউ যদি মনে করি আমি যে পার্লামেন্ট মেম্বার হওয়া মানে তো আমার এলাকার একটা জমিদারিত্বের সুযোগ আছে, পার্লামেন্টে হওয়ার মানে আমার ব্যক্তিগত আর্থিক লাভালাভের সুযোগ আছে, পার্লামেন্ট হওয়া মানে আমি একটা বিরাট কিছু হয়ে গেলাম। নিঃসন্দেহে বিরাট কিছু, কিন্তু কোন বিরাট কিছু? আমাদের সংবিধান অনুযায়ী তিনি আইন প্রণয়ন করবেন, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করবেন। বরঞ্চ জনস্বার্থে কাজ করতে গেলে ব্যবসা বাণিজ্য মানে সংসদই কাজ, ওই সেক্রেটারিয়েটে যে অন্য কাজগুলো করবেন না। তো এখন আপনি বলেন, যদি আমরা পার্লামেন্ট নির্বাচন বা পার্লামেন্ট মেম্বারদেরকে ঠিক ওই সুনির্দিষ্ট কাজের মধ্যে রাখতে পারতাম, তাহলে দেখবেন এখন যে বহু লোক যে পার্লামেন্ট মেম্বার হইতে চায় তখন হইতে পারতো না। তার মানে আপনি আদর্শ এবং লক্ষ্য সেটা যদি ঠিক জায়গায় যেতে পারতাম, তাহলে অনেক কিছু কিন্তু এই যে যেটা প্রতিহিংসা বলছেন এই জায়গাগুলো থাকতো না। তো এখন সেইটা তো আপনি রাজনীতি, এটা দুর্বৃত্তায়িত অর্থনীতি ভাঙতে হবে, আরও বহু ঘটনাবলী আছে। তো সেইটা যতক্ষণ করতে পারছেন না ততক্ষণ এই প্রতিহিংসা এবং অন্যটা চলতে থাকবে। আর একটা হচ্ছে ব্যবহার করা, আর অনেকগুলো ঘটনা সেদিকে নাই বা গেলাম। এবার আসে আপনি যে প্রশ্ন করেছেন তার সহজ উত্তর দেখেন, আমরা তর্ক না করে প্র্যাকটিক্যালটা দেখি। এত বড় একটা ঘটনা, মুক্তিযুদ্ধ, তার যে নীতি নৈতিকতা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না, গণতন্ত্রে লড়াই করতে হলো 90-তে রক্ত দিয়ে, তার থেকে বেশি, মানে 90 মানে তো শুধু 90 না, পুরো 9 বছর জুড়ে, আর এবারও দীর্ঘ সময় জুড়ে, এক যুগেরও বেশি সময় জুড়ে, তারপর একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান করতে হলো। তাহলে এর পরে আপনি 5ই আগস্টের পরের ঘটনাবলী দেখেন, এমনকি আজকে যখন কথা বলছি দেখেন, সামান্য মানে আমাদের হাইকোর্টের ওইখানে মাজারপন্থীরা তারা তাদের মতো করে একটা করবে, কখনো এগুলো ভাবতেই পারি না আমরা। আজকে যদি দেখলাম, এগুলো দেখতে এখন ইচ্ছা করে না, ডাকসুর প্রতিনিধিরাও এসে নাকি সেইখানে হামলার কাজটা করতেছে। একের পরে এক ঘটনা ঘটছে। আজকে দেখলাম একজন শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনি কি না ঘটতেছে, মানে এগুলো অবিশ্বাস্য ঘটনা। আপনি ন্যূনতম গণতন্ত্রের নর্স বলে কোনো জিনিসের পরে কি আমরা দেখতে পাচ্ছি? আমি তো দেখলাম এই যে একজন সিনিয়র সাংবাদিক বলছেন, খুবই কারেক্টলি বলছেন যে মবের ভয়ে তো কোনো কিছু করা যাচ্ছে না। এবং যেটা বুঝলাম যে 5 তারিখ পর্যন্ত একটা ঘটনা আছে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত একটা সরকার ন্যূনতম একেবারে দায়িত্ব পালন করতে পারলো না। পরিস্থিতি এরকমের। এবং আমি একটা ছোট্ট খালি এটা বলি, আজকে আমি ভাবছিলাম যে আজকে টকশোতে আসলে আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কিছু কথা দিয়ে শুরু করব, কারণ আজকে ঘটনাচক্রে আমি প্রায় দিনটাই একটা পরিবেশ আন্দোলনের একটা সম্মেলনে ছিলাম। স্যার সন্ধ্যায় এসেছিলেন, ওনার কারণেই থাকে, এবং উনি একটা আমার বিবেচনা অপূর্ব বক্তৃতা করলেন। উনি আমাদের শিক্ষক, জানি, কোনো টেলিভিশন কিন্তু ছিল না। ইন্টারেস্টিং, উপদেষ্টার ক্ষেত্রে টেলিভিশন থাকে, কোনো দেয়ার ইজ নো টেলিভিশন। উনি বোধহয় বলেন নাই ওনার পিএস, এবং উনি কতগুলো আক্ষেপ করতে পারলেন নাই বলে আমাকে উদ্দেশ্য মানে আমি পজিটিভ বলছি, সামনে দেখে বলে এই যে রুহিন প্রিন্স আছে টক শোতে যায়, তো এই যে মানুষের জন্যে অনেক কাজ, একেবারে যে কিছু করছি না সেগুলো তো কিছু করছি, এইটা নিয়ে তো আলোচনা হয় না। আসলে সে আলোচনা ঢুকতেই তো পারছি না। আপনি ধরুন আজকেই শুনলাম যে পরিবেশ নিয়ে অমুক নিয়ে যে অধ্যাদেশ জারি যে প্রচেষ্টা করছেন, উনি অনেক কথা বললেন, আমি জানতামই না যে কট্টুকুনার মধ্যে। এবং উনি খুবই আক্ষেপ করলেন যে দেখো একটা জিনিস, আমি হয়তো এটা করে যাচ্ছি, কিন্তু এই যে করছি, প্রকল্প করতেও তো ভয় লাগে, টাকা বরাদ্দ দেবো, এই প্রকল্প তো এখানে থাকবে না, আগামীতে যারা ক্ষমতা হয়তো বাড়বে। তো এইটা নিয়ে এই যে রুহিন প্রিন্সরা টক শোতে, যে ঠিক ওনার ভাষায় রুহিন প্রিন্স বলে আমি বললাম, আমি সামনে বসাচ্ছিলাম যে টক শোতে ওরা যদি এই আলোচনাগুলো করতে পারতো মানুষের মধ্যে, কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপ হলো। কিন্তু যাবো কোথায়? কারণ ওই যে আপনিও তো দেখেন এর বাইরে যেতে পারছেন না। তার মানে আপনি 5ই আগস্টের পরের পরিবেশের কথা বলছেন, ন্যূনতম
আমরা মব সন্ত্রাস দমনটা এইটাও যদি করে এই অশান্ত পরিবেশ কিছুটা শান্ত করে আগানোর দিকে যেতে পারতাম, এই সময়কালে আমরা অনেক দূর এগোনোর কাজটা করতে পারতাম। জি। সেইটাও আমরা পারিনি আসলে। জি, জনাব জোনায়েদ থেকে আপনার কাছে একই প্রসঙ্গে আসবো। এই যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের কথা আমরা বলছি, যেটি রুহিন হোসেন প্রিন্স যেটি বলছিলেন যে এক ধরনের মব সন্ত্রাস কিংবা নানা ধরনের এখনো যে বিষয়গুলো চলছে, এটাও কি রাজনৈতিক প্রতিহিংসার কোনো পার্ট? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 5ই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থান, রক্তস্নাত গণঅভ্যুত্থান আমাদের কয়েকটা ডিরেকশন ঠিক করে দিয়েছে। একটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা আমাদের নিজেদের মর্যাদা রেখে জাতীয় স্বার্থের ভিত্তিতে অপর দেশের সাথে সম্পর্কিত হব। কোনো আপোষ কিংবা কোনো ধরনের বিচ্যুতি জনগণ এই বিষয়ে দেখতে চায় না। 2 নম্বর জিনিস হচ্ছে যে দেশের মানুষের, রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে তাদের ন্যায্য হিস্সা সেটা আদায় করতে হবে। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটে পুটে একদল লোক সমস্ত সম্পদের মালিক হবে, বিদেশে পাচার করবে, এইটা চলবে না। এবং এগুলো করতে গিয়ে রাষ্ট্রকে যেভাবে পকেটে ভরে ফেলা হয়েছে, রাষ্ট্র যে একটা সম্পূর্ণ স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল, সেইটার বদল ঘটিয়ে এখানে একটা ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারে। এখন এইটা হচ্ছে আবার দেখুন পরস্পর সম্পর্কিত। মানে আমরা যখন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, এটা আসলে কি? এটা হচ্ছে একটা রাজনৈতিকভাবে একটা জনগোষ্ঠী যখন নিজেদের সংগঠিত করে ঐক্যবদ্ধ রাখতে পারে, তখন সে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। কিন্তু নিজেরা যদি বিভাজিত থাকে, এটা পৃথিবীর ইতিহাসের যতদিন ধরে মানুষের এই সংগঠিত দশার ইতিহাসে লিপিবদ্ধ আছে, ততদিন পর্যন্ত এটা সত্য যে নিজেরা বিভক্ত থাকলে তাহলে সেখানেই বিদেশি, আমরা যাদেরকে বিদেশি বলি, কিংবা অন্যদের দ্বারা হস্তক্ষেপ কিংবা নানাভাবে তাদের পরাধীনতার বিষয়গুলো ঘটে। কিন্তু আমরা সবাই তো এবং আপনি এটা সাম্প্রতিক ইতিহাসও দেখতে পারেন। বিভক্তিটা আসলো কেন? হ্যাঁ, সবাই তো না, সেই জায়গায় আসছি। এখন এই যে আমাদের এই জায়গাটা যে ডিরেকশন, সেখান থেকে আমরা কিভাবে এটা অ্যাচিভ করতে পারবো, সেটাও কিন্তু একটা মোটামুটিভাবে 3টা ডিরেকশন ঠিক হয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার ছাড়া কোনো সমাজে রাষ্ট্রটা আসলে টেকে না। রাষ্ট্রের ভিত্তিটা কি? ন্যায় বিচার সে কায়েম করে। এই কারণে সে বল প্রয়োগের ক্ষমতার অথরিটি পায়। আপনি যাকে বল প্রয়োগের ক্ষমতার অথরিটি দিচ্ছেন, সে যদি ন্যায় বিচার কায়েম না করতে পারে, সে তো নিজেই ফ্যাসিস্ট স্বৈরাচারী হয়ে উঠল। ন্যায় বিচার কায়েম করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের সংস্কার লাগবে, অর্থাৎ পুরো রাষ্ট্রটার একটা গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, যেটা আমরা অনেক দূর কিছুটা এগিয়েছি বলে আমরা মনে করি। যে অনেক জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে কিছু মত পার্থক্য সত্ত্বেও আমরা কতগুলো ফান্ডামেন্টাল সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। এবং 3rd হচ্ছে এখানে এই দেশে ভোটাধিকার কেড়ে নিয়ে যেভাবে পুরো রিপাবলিকটাকেই ইয়ে করে দেওয়া হয়েছিল, সেইটা প্রতিষ্ঠা করা, তার মানে নির্বাচন। এবং সেটা আবার সংস্কারের সাথে গভীরভাবে সম্পর্কিত। গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ, এই পুরো 3টার মধ্য দিয়ে কিন্তু আপনি সংস্কারটাকে বাস্তবায়ন করবেন। এখন এই 3টা প্রসেস শেষ করাটা দরকার। এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে প্রতিহিংসার রাজনীতিটা হচ্ছে এর বিপরীত। প্রতিহিংসার রাজনীতি করে আপনি তাহলে ফ্যাসিস্টদের পথই অবলম্বন করছেন, আবারও বিভাজন করছেন, আবারও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করছেন। এর ফাঁক ধরে কোনো না কোনো বিদেশিদের আপনার পায়ে ধরতে হবে, একে ছেড়ে ওকে ধরতে হবে, এই জায়গাগুলো তৈরি হয়। এবং জনগণ বিভক্ত হলে তখন রাষ্ট্রশক্তি বল প্রয়োগ করতে হয়, এবং রাষ্ট্রশক্তি বল প্রয়োগ করলেই সেটা কারো না কারো ক্ষমতার কক্ষিগত হয়ে পড়ে, এবং তারা সম্পদ লুটপাট করে, জনগণের ন্যায্য হিস্সা দেয় না, এবং সব মিলিয়ে মানুষের ন্যূনতম ভোটাধিকারটাও থাকে না। এই তো আমরা দেখে এসেছি। কাজে আজকে এটা যদি আমরা ফয়সালা করি যে গণঅভ্যুত্থানের প্রকৃত ডিরেকশনটা কি, সেই জায়গাতে এই যে ধরুন আমি আমার একদল লোক সংগঠিত করে একটা মানে জবরদস্তি আমার মত প্রতিষ্ঠা করব, এইটা কোনোভাবে রাষ্ট্রে অ্যালাউ হতে পারে না। কেউ যদি আইন ভঙ্গ করে, তাহলে তার জন্য আদালত আছে, বিচার আছে, এবং তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কাজ করবে। কিন্তু কেউ যদি জবরদস্তি করতে চায় নিজের মতামত চাপিয়ে উঠতে, এটা হচ্ছে বলতে পারেন যে ফ্যাসিবাদের সূচনা মাত্র। মানে আপনি এটাকেই বড় বড় করে করছেন। হ্যাঁ, সেই জায়গায় আসছি যে আজকে ধরুন যদি মানে ধরুন ধর্মের মানে চর্চার ক্ষেত্রে, ইসলাম ধর্মের চর্চার ক্ষেত্রেই বিভিন্ন রকম ধারা আছে। ধরুন যারা মাজার পন্থী কিংবা আমরা হয়তো চিহ্নিত করছি, তারা নিজেদেরকে কিভাবে ব্যাখ্যা করে সেটা সম্পূর্ণ আলাদা। তাদের যে নির্দিষ্ট ধর্মচর্চা, সেটা কেউ একমত নাই হতে পারে,
সেই একমত না হওয়াকে কেউ ধর্মীয় নিজের বয়ান দিয়ে ব্যাখ্যা করতে পারেন, সেটাকে অন্য কেউ মানে তার বয়ান উপস্থিত করতে পারেন যে তারা ঠিকঠাক মতো ধর্মচর্চা করতে পারছে না, কিন্তু আপনি তো জবরদস্তি করে সেটা বন্ধ করতে পারেন না। মত পার্থক্য সেটা সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক। ফলে এই যে একটা ধর্মীয় চর্চার বিভিন্ন ধারা আছে, এক ধারা আরেক ধারার উপর জবরদস্তি কায়েম করবে, এইটা যদি রাষ্ট্র হতে দেয় তাহলে সেই রাষ্ট্র এখন পর্যন্ত অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে নেই। কাজে যারা এই জবরদস্তিটা করছেন তারা সরাসরি অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সাথে পুরোপুরি বিপরীত জায়গায় দাঁড়িয়ে আছেন, এমনকি বিশ্বাসঘাতকতা করছেন। তাহলে তারা অভ্যুত্থানের ব্যাপারটাকে কাজে লাগিয়ে, অভ্যুত্থানের শক্তি কিংবা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে তারা আজকে যদি এই জবরদস্তি কায়েম করেন, সেই জবরদস্তি বাংলাদেশকে আবারও পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই আটকে রাখতে চাইছে। আমরা যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম, যেটা এসেনশিয়ালি গণতান্ত্রিক বন্দোবস্ত, মনে রাখা দরকার এটা কারো জমিদারি নয়। জি, আমরা এই বন্দোবস্ত প্রসঙ্গে সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে জানতে চাইবো, আপনারা যে এই নয়া বন্দোবস্তের কথা বলছেন, এনসিপি যে নয়া বন্দোবস্তের কথা বলছে, সেখানে রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তরুণদের দৃষ্টিভঙ্গি কি, নাকি আপনারাও পুরনোদের অর্থাৎ বড়দের ফলো করছেন? অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য। আমি খুব করছিলাম, শুনছিলাম এখানে আমার যারা বিজ্ঞ আলোচক তিনজনই আমার চেয়ে যথেষ্ট বিজ্ঞ এবং সাকিব ভাই যে জায়গাটাতে বললেন, এবং আমি মনে করি উনি খুবই সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে আমাদের রাষ্ট্রের বল প্রয়োগের যে ক্ষমতা নিয়ে যেটা বলেছেন, দেখেন এটা একেবারে রাষ্ট্রবিজ্ঞানের ফান্ডামেন্টাল, যে একটা রাষ্ট্রকে যদি রাষ্ট্র হিসেবে ফাংশন করতে হয় তাহলে রাষ্ট্রের রাষ্ট্রের মনোপলি থাকতে হবে ভায়োলেন্সের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি একটা লোককে অ্যারেস্ট করি, সেক্ষেত্রেও আমার বল প্রয়োগ করেই অ্যারেস্ট করতে হয়। সুতরাং এই ক্ষমতাটা ইনহারেন্টলি রাষ্ট্রের থাকবে, কিন্তু শর্ত আছে যে ডেটাটা আমাদের বললেন সাকিব ভাই, ন্যায় বিচারের প্রসঙ্গটা করলেন। দেখেন, রাষ্ট্রের মনোপলি ও ভায়োলেন্সের তাত্ত্বিকভাবে থাকা সত্ত্বেও রাষ্ট্রে কিন্তু অন্যরাও বল প্রয়োগ করে। ব্যক্তি পর্যায়ে করলে আমরা বলি সেটা ক্রাইম করছে, রাইট? আবার অনেক ব্যক্তি যখন এটাকে সংগঠিতভাবে করে তখন আপনি বলছেন এটা মব করছে। আবার যখন এটা কন্ট্রোললেস হয়ে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তখন আমরা বলি এটা অ্যানার্কি হচ্ছে। তখন সেখানে আসলে রাষ্ট্র এক্সিস্ট করে না। এখন রাষ্ট্রে কখন এই তিনটা এলিমেন্ট এগুলো কম থাকবে, যদি রাষ্ট্রের এই সেন্স অফ জাস্টিসটা আমরা থাকে, যে একটা লোক যখন মনে করবে হ্যাঁ রাষ্ট্রকে আমি ওই অধিকারটা ছেড়ে দিচ্ছি আমার উপর মনোপলি বা ভায়োলেন্সের মনোপলি করতে, আমি তখনই মানবো সেটা যখন আই ট্রাস্ট দ্য ইনস্টিটিউশনস, আই ট্রাস্ট দ্য স্টেট, আই ট্রাস্ট দ্য প্রসেসেস। নাকি যখন মানবো না তখন মব করব? না, আপনি এটা তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যে রাষ্ট্রে যে রাষ্ট্রের পুলিশের উপর আমার ট্রাস্ট নাই, যে রাষ্ট্রের আইনের উপর আমার ট্রাস্ট নাই, বিচার বিভাগের উপর আমার ট্রাস্ট নাই, সেই রাষ্ট্রে আমি যদি চোর ধরি, আমার মাথাতে থাকবে যে আমি ওকে পিটিয়ে মেরে ফেলবো। আমি যদি ডাকাত ধরি, আমি ওকে পিটিয়ে মেরে ফেলবো। এবং ইন মাই লাইফ টাইম, আমার 30-40 বছরের লাইফ টাইম আমি ছোটোবেলা থেকে দেখছি যে বাংলাদেশের চোর ধরা হচ্ছে, ডাকাত ধরা হচ্ছে, মেরে ফেলছে। সো এই যে মব কালচারটাতে তো আমাদের দেশে রুটেড, কারণ হচ্ছে রুল অফ ল নাই এখানে, সেন্স অফ জাস্টিস, যেটা এখানে জাস্টিসের কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারিনি। যে এই যে প্রাতিষ্ঠানিক অক্ষমতা, যার ফলে এখানে এই ক্রাইমগুলোর প্রেভেলেন্স আছে। এখন আপনি এটা তখনই এটা আস্তে আস্তে কমবে যখন আপনি এই ধরনের আমাদের লোকজনের ট্রাস্ট থাকবে যে পুলিশ ধরলে ওই লোকটাকে আইনের সুবর্দ করবে, কোর্টে গেলে আমি ন্যায় বিচার পাবো, দেন আমি আইন হাতে তুলব না, রাইট? এখন এই জিনিসগুলো ফিক্স না করে আপনি যদি অনেক আশা করি যে না এটা হবে কেন, এটা হচ্ছে কেন, এটা হবে না, সেটা হবে না। আমাদের দেশে আমরা 50 ইয়ার্সে তো আমরা উই কুড নট ফিক্স ইট। আমরা আইন শাসনের প্রশ্ন তো আমরা সলভ করতে পারি নাই। 71 থেকে শুরু করে 2 থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি পেরেছেন। ডিগ্রি কম বেশি খারাপ ছিল, কিন্তু খারাপের মাত্রাটা হয়তো কম বেশি ছিল, কিন্তু স্বপ্ন তরুণরা দেখিয়েছে, বিশেষ করে এনসিপি দেখাচ্ছে, এই জায়গাটাই কোথায় আছেন আপনারা? ইনস্টিটিউশন বিল্ডিং তো ইটস নট লাইক ইটস নট জোক। আপনি যে বললেন আর হয়ে গেল।
আপনি একটা ইনস্টিটিউশন গড়ার প্রক্রিয়াটা অনেক লম্বা প্রক্রিয়া। এখানে নর্মসগুলো ডেভেলপ করতে আইন দিয়ে তো শুধু হয় না। আপনি আমাদের ইলেকশন কমিশন অন পেপার খুবই স্বাধীন সার্বভৌম মানে স্বতন্ত্র প্রতিষ্ঠান, কিন্তু তাদের যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে, তাদের যে নর্মসের মধ্যে দিয়ে দেখবেন যে এগুলো আনুগত্যটা তাদের পরতে এবং ব্যক্তি আনুগত্য, দলের প্রতি আনুগত্য, এই জিনিসগুলো পরতে তো এই জিনিসগুলো তো অনেক দিনের চর্চার বিষয়। আমরা এগুলো প্র্যাকটিস করতে হয়। একটা জিনিস আমি বলি, এখন দেখেন আমাদের এখানে যে কারণে গত দেড় বছরে আমাদের যে সংস্কারের আলোচনা, আমাদের রাষ্ট্রে ক্ষমতাগুলো অ্যামালগামেট হয়ে গেছিল। এক্সিকিউটিভ ব্রাঞ্চ আমরা যেটাকে নির্বাহী বিভাগ বলি, তার হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা, বিচারিক ক্ষমতা থেকে শুরু করে সংসদীয় ক্ষমতা সব কিছু এক জায়গায় হয়ে গেছিল। প্রাইম মিনিস্টার বিকাম লিটারালি একটা মোনার্কিক্যাল পাওয়ার। এই জিনিসটা ভাঙার জন্য আমরা গত দেড় বছর যে সংস্কার আলোচনা, ডিসপাইট আমাদের বিএনপির বন্ধুদের তীব্র প্রতিরোধ সত্য, মানে বিভিন্নভাবে যে প্রতিবন্ধকতা সত্য, উই ট্রাইড আওয়ার বেস্ট। এখন এটা কি একদিনে হবে, এক মাসে হবে, 5 বছর হবে, আমি মনে করি না, বাট একটা প্রসেস আর কি। যে ট্রেনটা লাইনে তোলা, আমার মতে এই ইলেকশনটা হওয়া উচিত যে না, আমরা ঠিক আছে ট্রেনটা আমরা তুললাম লাইনে, এটা থাকবে কি না লাইনে সেটা ডিপেন্ড করবে যারা জিতে এটাকে কিভাবে চালাচ্ছে। জি নীলোফার মনি, আপনাকে ওই ট্রেনটা লাইনে তোলার বিষয়টা নিয়ে জানতে চাই যে ট্রেন তো লাইনে উঠে গেছে, এখন সেই ট্রেনটা গন্তব্যে ঠিকমতো পৌঁছাবে কিনা কিংবা সেই পরিবেশ ঠিকমতো হয়েছে কিনা আপনারা কিভাবে দেখছেন ভোটের মাঠটাকে? দেখেন, ট্রেন লাইনে উঠে গেছে, কিন্তু ট্রেন বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে। এটা হচ্ছে মেন পয়েন্ট। এবং এই ট্রেনটা স্মুথলি চলার জন্য যে পূর্ব শর্তগুলো একটাও কি পালন হয়েছে? প্রশ্নটা এই জায়গায় যে আমি যে একটা সুন্দর নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন আশা করব, সেটা কি তারা দিতে কতটা সক্ষম? কারণ আজকে পর্যন্ত যখন মবের শিকার হতে হচ্ছে যে কোনো জায়গায়, এবং যখন বড় বড় মানুষরা দেশে এবং দেশের বাইরে থেকে বলে যে আগামী 48 ঘন্টা ভীষণ ডেঞ্জারাস, আগামী 24 ঘন্টা ভীষণভাবে খারাপ, তো তখন কিন্তু মানুষকে কিন্তু এটা এফেক্ট করে। কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। এই এফেক্টটা যদি ভোটারকে করবে না তা কিন্তু বলা যাচ্ছে না। প্রত্যেকটা ভোটার সচেতন, প্রত্যেকটা ভোটার ঘুম থেকে উঠে আগে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার চোখ রাখবে, টেলিভিশনের দিকে চোখ রাখবে। সেই জায়গায় কি বিএনপি কিছুটা প্রভাবিত করতে পারতো? বিএনপি যেটা প্রভাবিত করতে পারতো, বিএনপি তো এখন যে কোনো জায়গায় বর আর কনে সেজে থাকলে অনেক কিছু চাইলেই করা যায় না। যদি আপনার এখানে রেফারি হতো, আম্পায়ার হতো, তাহলে অনেক কিছু হয়তো বা তারা বলতে পারতো, করতে পারতো। সেই জায়গায় বিএনপি মনে করছে বিএনপি বড় দল, কি বললে কি হয়ে যাবে, তাতে নির্বাচন যদি আরও সমস্যায় পড়ে, তার চেয়ে বরং চুপ থাকে। এই চুপ থাকতে গিয়ে কিন্তু সমস্যা কিন্তু কোনোটাই আপনার সলিউশন হচ্ছে না। এই কারণে এইটা, যেমন ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি প্রায়ই বলি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একটা মব সৃষ্টি হলে সেখানে যদি তারা উপস্থিত থাকে, তারা দাঁড়িয়ে থাকে যে কখন এই মবটা শেষ হবে, তারপরে কেউ মারা গেলে তাকে তুলে নিয়ে যাবে, নিয়ে পোস্টমর্টমে নিবে, অথবা কেউ চরম আহত হলে তাকে নিয়ে হাসপাতালে নিবে, তারপর মামলা হবে। মামলায় আবার তারা কিন্তু ওইখানে কিন্তু তারা পিছিয়ে নেয়, ওইখানে কিন্তু কতগুলো আসামি বানানো যায়, আসামির কাছ থেকে কতটুকু ফ্যাসিলিটিস পাওয়া যায়, এটাই তারা আছে। তো এই যে ট্রমাটাইজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা ছাড়া কিন্তু নির্বাচন অচল। যখন কোনো মব ক্রিয়েট হচ্ছে তখন আইন শৃঙ্খলা বাহিনী যায় ঠিকই, পাশে থাকলেও তারা নিষ্ক্রিয় থাকে। আইন শৃঙ্খলা বাহিনী এত দিনেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আনতে পারলো না? এটা কি সরকারের নির্দেশনার অভাব নাকি পরিস্থিতি বাধ্য সরকারের? করেছে? এই যে আপনি একটা লাইনের কথা বলেছেন, সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো কত কথা বলে, কিন্তু কোন কথাটা যে কথা আর কোনটা যে অকথা এটাই তো বোঝা যায় না। উনি রাতে 3টার সময় ডেকে বলে সাংবাদিকদের, রাত 3টায় ডাকা মানে কি ভেরি ভেরি একদম ইম্পর্টেন্ট থিং, সেখানে ডেকে বলতেছে যে দেশের আইন শৃঙ্খলা আগের চেয়ে বেটার আছে। এটা বলার জন্য কি রাত 3টা লাগে? এটা তো সকাল 12টা 11টাতে ডেকে বললেই হয়ে যায়। অথচ একজন করে মারা যায়। আপনার যখন হাদির মতো একটা ছেলে তাকে যখন গুলি করে মারা হলো, তখন আপনার সে কি বলল, ইসি থেকে বলা হলো যে এটা বিচ্ছিন্ন ঘটনা। তো এই যে বিচ্ছিন্ন ঘটনা,
তাহলে এটাকে কি আশকারা দেওয়া না? আপনার আমি যদি বলি যে এই পর্যন্ত যে লুট হয়েছিল, লুট হওয়া অস্ত্র ছিল 1335টি, এটা ঘুরে বেড়াচ্ছে এখনো, কিন্তু 401 জন অস্ত্রধারী এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কাউকে কিন্তু অ্যারেস্ট করে নাই। কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী 17টা কারাগার থেকে 2223 জন বন্দী পালিয়েছিল, যার 1519 জনকে ফেরানো সম্ভব হলেও 713 জন এখনো ফেরার। 67টি অস্ত্র কারাগার থেকে লুট হয়েছিল, সেখানে এখনো 27টি অস্ত্র উদ্ধার হয়নি। 6 লক্ষের অধিক গোলাবারুদ কিন্তু আপনার বেহাত হয়েছে, সেগুলো কোনোটাই ফেরত আসে নাই। এ গেল হচ্ছে সরকারি অস্ত্র, আর বেসরকারি বা আপনার ইল্লিগ্যাল অস্ত্র। বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে কি পরিমাণ অস্ত্র আসা যাওয়া করে এটা কিন্তু এভরিবডি নোজ। প্রত্যেকটা ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগে থেকে কিন্তু এই অস্ত্রগুলো ধরপাকড় হয়। বলেন এই সময় ধরপাকড় তো অনেক দূরের কথা, যারা নির্বাচন করছেন তাদেরকে উল্টা ঘোষণা দেওয়া হলো যে তাদের সেভের জন্য তারা চাইলে আবার অস্ত্র নিতে পারে, আরও অস্ত্রের ঝনঝনানি। তারা কি এই কয়েকটা দিনের মধ্যে তারা না তাদের প্রশিক্ষণ আছে না কিছু আছে, তারা চাইবা মাত্র আরও ধরেন 3-4 হাজার অস্ত্র তারা পেয়ে যাবে, কারণ 3-4 হাজার লোক যদি ইলেকশনে দাঁড়িয়ে থাকে। তো এই যে এই সমস্যার মধ্যে অপারেশন ডেভিল হান্ট যে ফেজ 2 যেটা পরিচালিত হচ্ছে, সেটা হওয়ার পরেও কি আমরা এই অন্যদের কথা বাদ দিলাম, আইন শৃঙ্খলা পুলিশদের কথা, অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থা কাউকে কি আমরা অ্যারেস্ট করতে পেরেছি? আমরা দেখেছি? আমরা দেখিনি। এর উপর আবার আপনার ধরেন প্রশাসনের যে দৌরাত্ম্য, প্রশাসন ছাড়া কোনো নির্বাচন অকেজো, অযোগ্য, কিচ্ছু করতে পারবেন না। আপনার নমিনেশন ফর্ম জমা দেন, নমিনেশন ফর্ম প্রত্যাহার করেন, ইলেকশনের দিন ভোট দেন, ভোটে কয় ভোট পাইলেন, আদৌ ভোট পাইলেন কিনা, সেই ভোটটারে উল্টানো হলো কিনা, সব কিছুর জন্য তারাই কিন্তু এই যে তাদের মধ্যে যদি আপনার ফ্যাসিস্টের রূপ রস গন্ধ সবই যদি অটুট থাকে, তাহলে আপনি কিভাবে একটা সুন্দর ইলেকশন আশা করতে পারেন বা আমরা পারি? তো তারপরেও কিন্তু আমরা মুখ বন্ধ করে, ঠোঁট বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আছি, আমরা কিছুই দেখছি না। এইভাবে তো হতে পারে না। একটা দেশের আমি গণতন্ত্র চাই, আমি চাই আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিভাবে দিব? আমি সকালবেলায় যদি শুনি এই যে অস্ত্রের যে নাম্বারগুলো বললাম, এই নাম্বারের ধরেন 400 উপরে যদি অস্ত্রধারী থাকে, আসন কয়টা? 300। 401-কে যদি অস্ত্রধারী থাকে, একটার উপরে তো বেশি পড়ে। একটা আসনে 1-2 জায়গায় কিন্তু 1-2টা গুলি ঠাস ঠাস ফুটলেই কিন্তু অনেকেই ভোট দিতে যাবেন এবং ইলেকশনের ক্ষেত্রে ভয় পেয়ে যাবে। জনাব জোনায়েদ সাকি, আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে আপনারা যেহেতু আপনি নিজেও নির্বাচন করছেন, আপনার মিসেস তিনিও নির্বাচন করছেন, এই যে ভোটের মাঠে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যে সুষ্ঠু নির্বাচন, অস্ত্রধারী অস্ত্রের বিষয়টি নিয়ে, তো এই জায়গায় আপনারা কতটা নিশ্চিত আসলে ভোটের মাঠটা কতটা নিরাপদ সুষ্ঠু ভোটের জন্য? না, একটু আগে যে তথ্যগুলো নীলোফার মনি আপা দিলেন সেটা তো খুবই উদ্বেগজনক, এবং এই কথাটা আমরা বারবার বলেছি যে মানে নির্বাচনের পরিবেশটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা হবে। এবং এখানে যেহেতু গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে, এই নির্বাচনে মানুষের নানাভাবে অংশগ্রহণটা খুব দরকারি। তাদের কাছে স্পষ্ট করা গণভোটের বিষয়বস্তু কি, কেন এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে, এইগুলো স্পষ্ট করতে গেলে মানুষের যে ইনভলভমেন্ট এবং কিছুটা যাকে বলে নিরাপত্তা, স্বস্তির মধ্য দিয়ে ইনভলভমেন্ট, সেই জায়গাটা যদি এই ধরনের মানে একটা আতঙ্ক মানে কোনোভাবে তৈরি করা যায়, তাহলেই তো পুরো জিনিসটা মানে যাকে বলে যে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তো এখন অস্ত্র উদ্ধার তো একটা গুরুত্বপূর্ণ কাজ, অস্ত্র উদ্ধার করা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই ক্ষেত্রে প্রশাসন মানে পুলিশ এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, তার সাথে সেনাবাহিনী আছে, সেটাকে সর্বাত্মকভাবে কাজে লাগানোর কাজটাই তো গভর্নমেন্টের একটা সাফল্যের ব্যাপার। সেই জায়গায় গভর্নমেন্ট যে সফল হতে পেরেছে সেটা আমরা বলতে পারছি না, বরং পরিস্থিতি বেশ নাজুক। বরং এখন যে কথাটা বলা হচ্ছে যে আমাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থার জন্য বরং গানম্যান কিংবা নিজেরা অস্ত্র নেন, কিংবা আপনাদের নিজস্ব দলীয় কিংবা ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। তো এই জায়গাটা অভ্যুত্থান পরবর্তী জায়গাতে আমরা প্রত্যাশা করিনি, এবং এটা সুযোগটা এসছে আমাদের ধারণা সেটা হচ্ছে এই আমাদের মধ্যেকার যে অনৈক্য তৈরি হয়েছে সেই জায়গা থেকে। এখন যে আলোচনাটা এর আগেও
উঠেছে, সেটা থেকে আমি রেশ ধরে একটা কথা বলতে চাই যে যেমন ধরেন আইন তো প্রয়োগ করতে হয়, সে কারণে আইনের পেছনে কিন্তু বল প্রয়োগ থাকে। বল প্রয়োগের ব্যবস্থা ছাড়া কিন্তু কোনো আইন কার্যকর হয় না। আইনটা এই মানতে বল বাধ্য করা। হ্যাঁ, বল প্রয়োগটার অথরিটিটা কিভাবে আসে? জনগণের সম্মতির জায়গা থেকে। এখন একটা তর্ক আছে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে ন্যাচারাল ল এবং পজিটিভ ল এর মধ্যে। আপনি যখন কোনো বল প্রয়োগ করছেন তখন বিদ্যমান আইনকে আপনি নাড়িয়ে দিচ্ছেন এবং আপনি নতুন আইনের সম্ভাবনা তৈরি করছেন। কিন্তু নতুন আইনটা কি? নতুন আইনের সম্ভাবনা তো তৈরি হয়, কিন্তু সেই নতুন আইনের চরিত্রটা কি সেটাও কিন্তু আমাদের একই সাথে বুঝতে হয়। এখন আমাদের বিদ্যমান আইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদল লোক মব তৈরি করছে, শক্তি প্রয়োগ করছে এবং বিদ্যমান আইনকে নাড়িয়ে দিয়ে সে একটা নতুন আইন কায়েম করতে যাচ্ছে। আমরা যদি সেই নতুন আইনের চরিত্রটা দেখি তাহলে হচ্ছে সেটা নিজের মতাদর্শ অথবা চিন্তাকে অপরের উপর চাপিয়ে দেওয়া। তার মানে একটা নতুন ধরনের ফ্যাসিবাদ, মানে একটা স্বেচ্ছাচারিতার উদ্ভব ঘটছে। যে স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদ আবার জনগণের প্রতিরোধ নামে একটা কিন্তু এক ধরনের সামনে আসার চেষ্টা করছে। এইটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এইটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা বিরোধ সত্ত্বেও জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে মতপার্থক্য, বিরোধ, আদর্শিক নানা ধরনের পার্থক্য সত্ত্বেও তার মধ্যে একটা ঐক্য স্থাপনের, তার মধ্যে একটা বিরোধের মীমাংসাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে রাষ্ট্র, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র। তার মানে সে সবাইকে ধারণ করার চেষ্টা করবে এবং এই ধারণ করার চেষ্টার জায়গাটাতেই আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম করতে যাচ্ছি, মব তার সম্পূর্ণ একেবারে বিপরীত জায়গায় এখনকার মবের জায়গাটা দাঁড়াচ্ছে। তাহলে এই যে ধরুন আমাদের ঐক্য থাকার কথা ছিল যে আমরা ডেমোক্রেসি চাই, ফ্যাসিস্টরা কিন্তু নানাভাবে এই ডেমোক্রেসি প্রতিষ্ঠার চেষ্টাটা যে ব্যর্থ হয়ে গেল এটাই দেখাতে চাইবে। ফলে তাদের ইচ্ছাটাকে কি আমরা বাস্তবায়ন করে দিচ্ছি যে আমরা এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারলাম না, আমরা একটা নির্বাচন করতে পারি না, আমাদের মধ্যে থেকে হাদি যে একটা সাহসের প্রতীক হয়ে উঠছে সে তাকে নাই করে দেওয়া যায়? এই যে দিনে দুপুরে গুলি করে মেরে ফেলা যায়, কিংবা এরপরে কয়েকজন হত্যাকাণ্ড, সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হত্যাকাণ্ড, এর আগে চট্টগ্রামে মারা গেছে, এই যে মেরে ফেলা হচ্ছে, এটার মধ্যে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতিকেই তৈরির চেষ্টা চলছে যাতে করে নির্বাচনের পরিবেশটা না থাকে। এখন ডেমোক্রেসির জন্য ডেমোক্রেটিক শক্তি দরকার হয়, মানে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা চাইবেন কিন্তু কেউ গণতান্ত্রিক শক্তি না, তাহলে হবে না। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা গণতান্ত্রিক শক্তি যারা আদর্শিক এবং বাস্তব চিন্তার দিক থেকেও এই যে অপরের প্রতি সহনশীলতা সহ তারা একটা গণতান্ত্রিক শক্তি হয় এবং সেইটা খুব জরুরি। এবং গণতান্ত্রিক শক্তি হতে হলে সবচেয়ে বড় ব্যাপার, আবারও বলবো, যদি খেটে খাওয়া মানুষের, দেশের 95% শ্রমজীবী মেহনতি মানুষের যদি তার হিস্সা না থাকে, যদি রাষ্ট্র কিংবা পুরো ব্যবস্থার মধ্যে তার সুযোগের কোনো ব্যবস্থা তৈরি না করা যায়, এই মৌলিক অসাম্য রেখে একটা গণতান্ত্রিক ব্যবস্থাও হয় না। ফলে ফান্ডামেন্টালি গণতান্ত্রিক শক্তির চরিত্র কি, সে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে কিনা, দুই সে অপরের প্রতি টলারেন্ট কিনা, এইটার মধ্যে দিয়ে কিন্তু ঐক্য স্থাপন করতে হবে। যে দেশে ঐক্য নাই, আই রিপিট, আমরা সম্প্রতি ভেনেজুয়েলার উদাহরণ দেখেছি। আমরা এইটা বলি যে দেশে জনগোষ্ঠী ঐক্যবদ্ধ না, সেই দেশে এইভাবে রাতের আধারে কাউ প্রেসিডেন্টকে তুলে দেওয়া যায়। এক দেশে যদি 2 দেশ কায়েম করা যায়, 3 দেশ কায়েম করা যায়, তাহলে সেই দেশে এইভাবে বাইরে থেকে এসে যা ইচ্ছা তাই করে ফেলা যায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের তরুণরা যদি চিন্তা করে থাকেন, তাহলে তাদের প্রথম রাষ্ট্রনৈতিক জায়গা থেকে চিন্তা করা উচিত এই দেশের জনগোষ্ঠী কিভাবে ঐক্যবদ্ধ হবে। জি, জনাব প্রিন্স, আপনার কাছেও জানতে চাইবো যে এই যে নতুন ধরনের ফ্যাসিবাদের কথা যেটি জনায়েদ সাকিব বলছিলেন, আপনি কয়েকদিন আগে বলছিলেন যে নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে সেটা একটা ভীতিমুক্ত, ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেটা আপনি কয়েকদিন আগে বলছিলেন যে সেটা এখনো করা সম্ভব হয়নি। আপনার কি এখন মনে হয় এখন যে পরিবেশটি রয়েছে কিংবা এখনো সেভাবে অস্ত্র উদ্ধার করা যায়নি, যেটি নীলোফা চৌধুরী মনি বলছিলেন যে এখনো মাঠে অস্ত্রের ঝনঝনানি চলছে, এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? না, একটা তো ওই কথাকে একটু খালি ছোট্ট রিপিট করি, এখানে তো অন্যরা যথার্থভাবেই বলেছেন। আপনি ধরেন আগের যে সরকার ছিল, যাকে আমরা কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ভোট ডাকাত, অন্য যেগুলো বলছি, তাকে আপনি যদি ছোট্ট করেও বলেন, প্রধানত তো একটা ভয়ের পরিবেশ ছিল, যার জন্যে জনগণ স্মুথলি অনেক কাজ করতে পারতো না, একটা গোষ্ঠী পারত, এই তো বাস্তবতা। ভোট দিতে পারতেন না, আপনি অনেক সময় কথা বলার ক্ষেত্রে সরাসরি না হোক নানাভাবে প্রতিবন্ধকতা একটা ছিল। তাইলে সেই ভয়মুক্ত পরিবেশটা তো এখনো আমরা মানে কি বলে করতে পারি নাই। এবং এইটা খুবই মানে কি বলবো যে এটা দুর্ভাগ্য শব্দটা চলে আসে, দুর্ভাগ্য না, এটাই বাস্তবতা যে একটা গণ অভ্যুত্থান উত্তর জায়গায় কিন্তু এটা কোনোদিনও হয় না।
একটা ন্যূনতম গণ অভ্যুত্থান মানে তো জনগণ অভ্যুত্থান করে এবং তার একটা পজিটিভ আকাঙ্ক্ষা থাকে, এবং গণ অভ্যুত্থানের শক্তি কখনো যেটাকে সে ধ্বংস করে নতুন কিছু আসতে চায় সেখানে নিজেই সেটাকে প্রতিস্থাপন সাধারণত করে না। তাইলে এটা হয়ে যায় এটা গণ অভ্যুত্থান হইলেও এটা চলে যায় দক্ষিণপন্থী গণ অভ্যুত্থান। আমরা সেটা পরিষ্কার করে বলতেছি যে আপনি দেখেন এখনো পর্যন্ত ভয়মুক্ত পরিবেশ কি করতে পেরেছে? আমার বিবেচনায় না। আপনি অন্য বাদ দেন, এই যে তথ্য যেটা আমরা কি বলবো যে অস্ত্র উদ্ধার সেটা তো আছেই। আপনি এখনো দেখেন এই যে গতকাল আজ প্রতি মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, তাহলে এই দিয়েই কিন্তু পরিষ্কার বোঝা যায় এখনো হয় নাই। আমি প্রসঙ্গক্রমে বলি, যেমন ধরুন আজ গতকাল যেহেতু এখনো নির্বাচনে ক্যাম্পেইন শুরু হয়নি, আমরা তো মাঠে যাচ্ছি না ক্যাম্পেইনের জন্য, কিন্তু সারা দেশে খবর রাখতে যে আমি গতকাল আজ প্রায় 2 ডজনের উপরে এলাকায় কথা বললাম। আমি তো দেখি অনেক প্রার্থী এখনো বলে যে ভাই ভোট কি হবে, এখন এই কোশ্চেন কেন করো, ভোট ঠিক মতো নামো। এই শঙ্কার কারণ কি? এটাই তো কথা, মানে আমি বলছি যে আপনি হয়তো অনেক কারণ ব্যাখ্যা করতে পারবেন না, কারণ আমি তো তাকে বলছি যে এই প্রশ্ন করছো কেন, ভোটে ভালো করে নামো। কিন্তু আমি বলছি তার মনের মধ্যে এই জায়গাটা কেন আতঙ্কিত হচ্ছে কিন্তু এই পরিবেশ পরিস্থিতি দেখে যে পরিবেশটা এখনো পর্যন্ত ওই ধরনের অনুকূল মনে করছে না। তার শুধুমাত্র আমি কিন্তু এই পরিবেশ বলছি না, এখানে সম্ভবত আপনাকে যেন বললেন যে অনেক সময় দেখবেন এইবারে তো নানা ধরনের ঘটনা ঘটছে, এটা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো অনেক ব্যাখ্যা করা যাবে, এটা পার্শিয়াল ব্যাখ্যা করলে আবার ভুল বোঝাবুঝি হয়। ধরেন অনেক সময় এই যে আপনি কি বলে এই যে এখন একটা আছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই শব্দগুলো তো এখন তো বাস্তবতা ওয়েল ইনফরমেশন। তারপরে ধরেন কেউ এই যে ভিডিও বার্তা অমুকের মাধ্যমে যে কনফিউশনগুলো সৃষ্টি করতেছে, তার তো একটা প্রভাব সোসাইটিতে আছে, একটা বাস্তবতা, আর একটা এই ধরনেরও ঘটনা বলে এটাও তো এক ধরনের বাস্তবতা। তাতে করে কিন্তু পরিবেশটা আমার বিবেচনায় যতটুকু হওয়ার কথা ছিল আমি ওইটুকুই বলি, এখনো পর্যন্ত ততটুকু হয়নি। কিন্তু আমি মনে করি যেটা আপনি বোধহয় শুরুতেই বলছিলেন যে আমরা তো ভোটের ট্রেনে অলরেডি চলে গেছে বলে আমরা মনে করি, কারণ বাস্তবতা, কারণ অলরেডি এই যে ধরেন মনোনয়নের ব্যাপারে যদি এটা অনেক সময় যদি এবার নিয়েছে ওই যে কি আপিল করা এবং আপিলের বিষয়ে, তবু আমি বলবো ঠিক আছে, আমাদের দলে এরকমের অনেক ঘটনা আছে, আমরা আশা করছি সবই আমরা আপিলে চলে আসবো, কারণ এটা সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে আমরা মনে করি। ফিরে পাচ্ছেন, আজকেও দেখলাম 51 না 52 জন। আমি বলছি কি যে এটাই তো প্রসেস। তাহলে সেই প্রসেসের ক্ষেত্রে সরকার এখন একটা জায়গায় অন্ততপক্ষে কঠোর ভূমিকা পালন করুক, সে কোনো ব্যক্তি গোষ্ঠী কোনো কিছু দেখবে না, তার আচরণ হবে দল নিরপেক্ষ, গোষ্ঠী নিরপেক্ষ, এবং আইন যতটুকু আছে ততটুকু যথাযথভাবে প্রয়োগ করে সমস্ত মব সন্ত্রাস দমন করা এবং অশান্ত পরিবেশকে শান্ত করার দিকে নেওয়া। আর ন্যূনতম যদি এই জায়গাটুকু করা যায় তাহলে দেখবেন, আমি প্রসঙ্গক্রমেই বলি, ধরে নেন আজকে সবচেয়ে আমি খুশি হতাম কি, আমি বলছি আমার ধারণা এখানে যারা আছে আমরা সবাই খুশি হতাম যদি আমরা বলতে পারতাম আচ্ছা নির্বাচনী ট্রেনে তো আমরা রওনা দিয়েছি, তা আচ্ছা নির্বাচনী ট্রেনে যা দেখছি এটা আরো ভালো করার জন্য কি করা যায়। আপনি টাকার খেলা বন্ধের জন্য নির্বাচন কমিশন যে আইন করেছে সেটা কিভাবে প্রয়োগ করা যাবে, আপনি ধর্মের ব্যবহার কেন নির্বাচনে হবে, আপনি কেন পেশি শক্তির পজিশনটা কি, ভয়ের রাজত্ব যেভাবে চলছে দমনে কি করা যায়, প্রশাসনিক কারসাজির কোনো পদক্ষেপ, কারণ আমরা তো এর আগে অভূতপূর্বভাবে রাতের ভোট দেখছি, কল্পনাও করতে পারিনি, আমি আর ডামি নির্বাচন দেখছি, এবারও দেখি কেউ সংশয় প্রকাশ করতেছে। তাহলে আমি বলছি আলোচনার কিন্তু ওই ধারার মধ্যেই আমরা এখনো ঢুকতে পারলাম না। আমি মনে করি যে সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করুক, নির্বাচন কমিশন তৈরি করুক, যাতে আমরা কিভাবে আরো ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের ধারায় যাওয়া যায়, সেই কাজটাই যাতে আমরা করতে পারি, সেটাই এখন সরকার এবং নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। জনাব জাকারিয়া, আপনার কাছে জানতে চাইবো এই যে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কি করা দরকার, আপনি এনসিপি কি মনে করেন? আজকে আপনার দলের নেতা জনাব নাহিদ অভিযোগ করেছেন যে বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কি ধরনের শঙ্কার কথা বলছেন আপনারা? না, ওইটা তো আপনারা তো দেখছেন, সেটা খুবই অবভিয়াস যে একটা দলের শীর্ষ নেতৃত্বকে এসএসএফ সহ রাষ্ট্রের সর্বোচ্চ সেফটি অ্যান্ড সিকিউরিটি দেওয়া হচ্ছে। এখন একটা রাষ্ট্রের দায়িত্ব তো প্রতিটা নাগরিককে নিরাপত্তা দেয়। হ্যাঁ, এর মধ্যে যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন সে তাদের জন্য যদি কোনো ঝুঁকি থাকে তাহলে রাষ্ট্র ওই ব্যবস্থা নেবেন, এটা নিতেই পারেন। কিন্তু যেভাবে এই সাম্প্রতিক ঘটনাগুলি আমরা দেখছি যে রাষ্ট্র পুরোপুরি একমুখী হয়ে যাচ্ছে, এইটা তো এখন এটা আপনিও জানেন যে আপনি যখন একটা জায়গায় পুলিশ ছাড়া যাবেন
আপনার এক ধরনের পরিবেশ। আবার আপনি যখন পুলিশ সহ যাবেন আপনাকে ঘিরে রাখবে লোকজন, তো তখন এক ধরনের আপনার ফিলিং হবে, পরিবেশ একটা বাস্তবতা। আবার যখন রাষ্ট্রের সমস্ত ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার আপনি নিয়ে যাবেন, SSF থেকে শুরু করে সব কিছু, তখন এটা তো ইনহারেন্টলি এটা একটা ভারসাম্যহীন একটা পরিস্থিতি তৈরি করে। তো আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেনগুলো ফেয়ার। এখন রাষ্ট্রের উচিত হচ্ছে কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা গোষ্ঠীকে খুব বেশি ডিসপ্রপোর্শনেটলি ফেভার না করা, কারণ এইটা খুব অকওয়ার্ড দেখায় এবং এটা একটা সঠিক ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য এটা কন্ডিসিভ না। কারণ রাষ্ট্রের এই কাজগুলোর মধ্য দিয়ে আপনি অনেককে সিগন্যাল দিয়ে দিচ্ছেন যে না, কাকে গুরুত্ব দিতে হবে। কারণ ইলেকশনটা দিন শেষে তো করে মানে সরকারের অফিসাররা। এখন যখন দেখবে যে সরকারি একটা লোককে খুব বেশি, একটা দলকে খুব বেশি করে রাখছে, একটা প্রশাসন কি ভাবতে শুরু করেছে বিএনপি ক্ষমতায় আসছে, এই কারণে কি বিএনপিকে? আমি আপনাকে তো বললাম এই ধরনের এখন যে প্রিজাইডিং অফিসার হবে, যে পোলিং অফিসার হবে, যে রিটার্নিং অফিসার হবে একটা ডিস্ট্রিক্টে, সে যদি দেখে যে রাষ্ট্র একজন ব্যক্তি একটা দলকে এরকম একটা আউটসাইজ একটা দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, তখন তো সে ভাববে যে ওয়াই নট মি দেন, তাইলে আমিও তাইলে ওই দলের সাথে করি। সেক্ষেত্রে কি ভোটাররা প্রভাবিত হতে পারে? ভোটাররা কতটুকু প্রভাবিত হবে আই ডোন্ট নো, কিন্তু রাষ্ট্রের প্রশাসন যদি একমুখী আচরণ করে, সেটা ইলেকশনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। এটা তো সত্য। আপনার পুলিশ কিচ্ছু লাগবে না, আপনি শুধু ভোটের দিন যদি পুলিশ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজনকে একটা মাইট দিল সাপোজ, দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার উইল চেঞ্জ। সিগন্যাল যাবে যে না, ঠিক আছে, আমার পক্ষে না বোধ হয়। আগের দিন রাত্রে আপনি তো ভাই তো ইলেকশন করছে, ওনার 8-10 জন ইম্পর্টেন্ট লোককে যদি আমি আগের দিন আইন শৃঙ্খলা বাহিনীর লোক পাঠাই দিলাম, and then his entire campaign will be terrified. আপনি নিজেও তো নির্বাচন করছেন, নির্বাচন এলাকায় গিয়ে কেমন দেখছেন পরিবেশ? না, এখন পর্যন্ত এগুলো নাই। আমি বলছি যে এগুলো তো ইলেকশনে হয়, এগুলো তো মানে বাস্তবতা। আমরা গত 5-7টা ইলেকশনে আমরা দেখেছি না, আপনি একটা ইলেকশনকে ইনফ্লুয়েন্স করার জন্য খুব বেশি কিছু করতে হয় না, কারণ ইলেকশন এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ এ গ্রাসরুট অর্গানাইজেশন। আপনি আপনার গ্রাসরুটকে যদি কোনোভাবে করা যায়, আনসেটেল করে দেওয়া যায়, তো এটার জন্য তো ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার হচ্ছে রাষ্ট্র এবং প্রশাসন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনারা তো নির্বাচনী কৌশল হিসেবে জামাতের সাথে জোটে গেছেন, এই যে নির্বাচনী জোট নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি, আসলে জামাতের কাছে আপনারা কতটি আসন চান? কেউ বলে 30টি, কেউ বলে 40টি, আসলে কতটি আসন চেয়েছেন জামাতের কাছে? না, আমার মতে তো সমঝোতাটা একটা হয়েছে। এটা আমরা তো বলেছি যে আমাদের সাথে 30টা আসনে একটা সমঝোতা হয়েছে, সুতরাং এখন পর্যন্ত আমরা ওখানেই আছি। খুব বেশি কম বেশি হওয়ার কোনো নিউজ আমি পাই নাই। জি, নীলোফার মনি, আপনার কাছে আসবো আর আপনার কাছে একটু ডিফারেন্ট ওয়েতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমরা যত জানি আপনার ডক্টরেট ডিগ্রি নারীর ক্ষমতায়নের উপর, তাই যদি হয়ে থাকে, এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিএনপি দল থেকে কি করছে? যেই নারী নেত্রীটা যারা নির্বাচনে যাচ্ছে, সরাসরি নির্বাচনে কতজন নারী নেত্রী এবার নির্বাচনে অংশ নিচ্ছে? আপনি কি আমাকে এটা বলার জন্য ডেকেছেন? এটা বলেন না যে আজরাইল সবার জান কবজ করার পরে নিজের জানটা কবজ করে। তো আমার অবস্থাটা আপনি এই প্রশ্নটা করে এরকম হলো অনেকটা। তারপরেও সত্য যেহেতু জিজ্ঞেস করেছেন, আমি এটা বলি, এটা নারীর ক্ষমতায়ন কখনো এটার জন্য আসলে কোনো ডিগ্রি নিতে হয় না, এমনিই বলা যায়। বাংলাদেশের নারীদের চেহারা দেখলে 2-1টা যারা বাম সংগঠনে কাজ করে, প্রিন্স ভাই, এই যে জুনায়েদ সাকি, তারা হয়তো তাদের নারীদেরকে কিছুটা সম্মান করে, হয়তো কিছুটা, এটা এক্সেপশনাল, এটা খুব 0.000 পয়েন্ট। তারপরে আমি অনেক 100, 200, 500 দিতে পারি। আমি এখানে নারীদের যেটা আমি দেখেছি, বাংলাদেশের পুরুষকুল কোনো নারীকেই তার সম্মান, তাদের মাইন্ডসেটের মধ্যেই এটা নাই। দিনকে দিন আপনি দেখেন যে 10-15টা দিয়ে নারী সংরক্ষিত আসন শুরু হয়েছিল স্বাধীনতার পরে, পরবর্তীতে আস্তে আস্তে ক্রনোলজিক্যালি 50টায় চলে আসছে, 50টা। এখন কি হওয়া উচিত? যখন আমরা কথা বলছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় 53% নারী পড়ালেখা করে, কিংবা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে 65% নারীরা চান্স পায়। আমি যে বছরটা এখনকার কথা বলছি,
সেই সময়টায় আপনার নারীদের রাজনীতিতেও নারীরা কিন্তু প্রত্যেকটা সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি যদি দেখেন নারীরা কিন্তু অগ্রভাগে ছিল। পুরুষরা তাদের পরবর্তীতে রাখতে পারে নাই বলে তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো সেই জায়গায় আজকে সর্বশেষ 2024-এ আমি যে নারীদের দেখেছি পুরুষদের চেয়ে অনেক বেশি তারা শক্তিশালী, মেন্টাল শক্তিশালী। একটা নারী হলে থেকে, আমি নিজে হলে থাকা মেয়ে, হলে থেকে যখন রাত 3টায় মিছিলের অগ্রভাগে কি হিজাব পরা, কি নেকাব পরা, কি জিন্সের প্যান্ট পরা, সবগুলো কিন্তু একাকার যখন নামে এবং স্লোগান দেয় এবং যখন লিড দিয়ে এই আন্দোলনটাকে বেগবান করে, তারপরে বলার অপেক্ষা রাখে না যে তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয় কিভাবে। বাট এটাই সত্যি হচ্ছে। আমি যদি এনসিপির কথাও বলি, এনসিপির তো উচিত ছিল ওই নারীদের উপর দিয়েই তারা কিন্তু ঘাড়ের উপর পা রেখে কিন্তু এই পর্যন্ত আসছেন, বৈষম্য বিরোধী, নট এনসিপি। তারপরে এই নারীরা চলে গেল, তাদেরকে সম্মান দিয়ে রাখতে পারলো না। বাকি যেটুকু এনসিপিতে আসছিল তারাও রাখতে পারে না। এখন আপনি আসেন আমার জায়গায় বলার, আমার জায়গায় আমি কোনো নারী মনোনয়ন পেয়েছে বলে আমার হিসাবে নাই। কারণ যে নারীরা মনোনয়ন পেয়েছে তারা পুরুষ কোটায় মনোনয়ন পেয়েছে। আপনি প্রত্যেকটা নারীর পিছনের যদি CSRS ব্যাকগ্রাউন্ড আপনি জানেন তাহলে আপনি অবাক বিস্ময়ে তাকাবেন। ওইখানের পুরুষটা কোনো না কোনো কারণে মারা গিয়েছে, অথবা নির্বাচনে অযোগ্য হয়েছে, অথবা তার শারীরিক যে কোনোভাবেই হোক নির্বাচন করতে পারছে না, সেইখানে তার স্ত্রী অথবা মেয়ে, যদি ছেলে সন্তান অ্যাডাল্ট থাকে সেখানেও রেয়ার। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেছেন অনেক কঠিন এবং আমার খুব টাচি জায়গায় আপনি হাত দিয়েছেন। তো সেই জায়গায় আপনি বলেন যে এটা নট অনলি বিএনপি, আওয়ামী লীগ বলেন, আপনি অন্য দল বলেন, জামাত তো নারীদেরকে দিবেই না। নারীদের দিয়ে জামাত কাজ করাচ্ছে 43% তারা বলছে, বাট নমিনেশনে আমরা কাউকে দেখি নাই। তো সেইখানে তাহলে আমরা কোথায় যাব? এই যে আপনি নিশ্চয়ই আজকে 3টা পুরুষের সাথে আমাকে নারী হিসেবে রাখেন নাই, একজন মানুষ হিসেবে ডেকেছেন। তাহলে মানুষ হিসেবে যে আমি আমার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছি, নারী হিসেবে তো হচ্ছি। যেখানে নারী হিসেবে আমার ডাবল প্রমোশন হওয়ার কথা, সেখানে শুধুমাত্র নারী হওয়ার জন্য আমার প্রমোশন তো দূরের কথা, আমি ডাবল ডিমোশনের মধ্যে আছি বা ট্রিপল ডিমোশনের মধ্যে আছি। জনাব জোনায়েদ সাকি, আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আপনার কাছে 1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে শুনতে চাই যে নির্বাচনে আসলে আমরা দেখি কূটনীতিকদের দৌড়ঝাঁপ দেখি। আমরা দেখছি কয়েকদিন থেকে বিএনপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করছেন ভারত, আজকেও প্রণয় ভার্মা তিনি সাক্ষাৎ করেছেন, মিশরের রাষ্ট্রদূত গেছেন, অনেক দেশের রাষ্ট্রদূত যাচ্ছেন। নির্বাচন এলেই তাদের এই দৌড়ঝাঁপগুলো বেড়ে যায় কেন আসলে? যাই হোক, আমরা একটু বেশি গুরুত্ব দিই আর কি। আমরা নিজেদের আত্মবিশ্বাস নিয়ে একটা স্বনির্ভরতার জায়গায় আমরা এখনো খুব ভালো মতো দাঁড়াতে পারিনি। আমরা মনে করি যে আমাদের পলিটিক্স আসলে আমরা নিয়ন্ত্রণ করি না। যেতে যারা তারাও ভাবে যে কোনো হাত ছিল বোধহয়, যারা হেরে যায় তারাও ভাবে যে অমুকরাতে এসে আমাকে পরাজিত করে দিয়েছে। তো একেবারে ধরুন যে কোনো আজকাল গ্লোবালাইজ জায়গায়, এটা এমনকি আগেও ছিল, যখন এতটা গ্লোবালাইজেশন এই মাত্রায় ছিল না, তখনও এক দেশে আরেক দেশের প্রভাব যে ছিল না তা না। কিন্তু এই সময়ে তো বলতে পারেন যে আমরা একেবারেই ইন্টারলিঙ্কড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। সেই দিক থেকে যে কোনো দেশের কোনো ঘটনাই অন্য দেশের তো হাত থাকেই। কিন্তু একেবারে কোনো শর্তই নেই একটা জিনিস আকাশ থেকে বানিয়ে ফেললো, এটা একেবারেই সম্ভব হয় না। ফলে বাংলাদেশের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে হয়তোবা বিভিন্ন দেশের নানা ধরনের তারা তাদের যার ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু এটা আমরা মনে করি একেবারেই মাটি ফুঁড়ে এই দেশের জনগণের অভ্যুত্থান, এই দেশের ছাত্র শ্রমিক তরুণদের অভ্যুত্থান। এবং তারা জীবন দিয়ে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো পাটাতনটা তৈরি করেছে, ছাত্ররা জীবন দিয়ে সব মানুষকে আবেগীয় বন্ধনে একেবারে যুক্ত করে ফেলেছিল। ওইটা খুব জরুরি এবং আমাদের দেশের ইতিহাসে বারবার এটা ঘটেছে। আপনি 69-এ দেখেন ছাত্র হত্যার পরেই কিন্তু সারা দেশের মানুষ ওইভাবে ফুঁসে উঠছে। 90-এ দেখেন ছাত্র হত্যার পরেই কিন্তু সর্বদলীয় ছাত্র হয়েছে এবং ওই আবেগীয় বন্ধনটা তৈরি হয়েছে। তো একটা অভ্যুত্থানের পেছনে কিন্তু মানুষের আবেগীয় বন্ধনটা খুব জরুরি। মানুষ একটা সুতায় গেঁথে যায়, যে কারণে সে গুলির মুখোমুখিতে আর পরোয়া করে না। ওই মানসিক অবস্থাটা কিন্তু সবসময় থাকে না। আপনি যদি আজকে সেটা মনে করেন, কালকে সেটা হবে না। আমি যেটা বলবো যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন ব্যবস্থার জন্ম দিতে চাচ্ছিলাম, সেইটার প্রতি আমাদের অঙ্গীকার থাকা দরকার। এবং আমি এই সুবাদে বেগম খালেদা জিয়াকে আবার স্মরণ করব। বিএনপি নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা আমাদের আহত যোদ্ধা, শহীদ এবং আহত যোদ্ধাদের তো কী রকম অবস্থা হয়েছে আমরা তা জানি।
তাদের প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা আছে। জি। কিন্তু 15 বছর ধরে, আমি লাইন শেষ করছি, 15 বছর ধরে গুম, খুন, জেল, জুলুম, হলিয়া, নানাভাবে অত্যাচার হয়েছে বিএনপির নেতাকর্মী, জামাত ইসলামী, বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মীরাও, আমরা নিজেরাও কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে যে ক্ষতির শিকার হয়েছেন সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। তার পুত্র হারানো, তার মানে নিজে এইভাবে জেলে যাওয়া, অসুস্থতা এবং ধীরে ধীরে মৃত্যুর মধ্যে। তারপরেও কিন্তু তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করার ডাক দিয়েছেন, এবং সেটা শক্তি কতটা সেটা আমরা তার মৃত্যুর পরে দেখলাম যে দেশের বিরাট অংশ মানুষ তার কফিনের পেছনে দাঁড়িয়ে গেছে। না, তার কফিনের, শেষ করি কথাটা, তার কফিনের পেছনে দাঁড়িয়েছে। এই যে শক্তিটা, এইটা বাংলার, ওটা কিন্তু বিয়ন্ড পার্টি দাঁড়িয়েছে। সো পার্টি দিয়ে এই শক্তিটাকে হিসাব করা যাবে না। এই শক্তিটা হচ্ছে প্রতিহিংসার বিপরীতে একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, অবশ্যই ন্যায় বিচারের ভিত্তিতে। যারা অপরাধ করেছে তাদের কোনোভাবেই ছাড় না। জনাব প্রিন্স, আপনার কাছে 1 মিনিটে শুনতে চাই, এই যে আবেগের কথা, ভোটারদের আবেগটাই ইলেকশনে কাজে লাগবে নাকি এই কূটনীতিকদের দৌড়ঝাঁপের প্রতিফলনও থাকতে পারে? আচ্ছা, আমি এই ছোট্ট মন্তব্য করে নারীর ক্ষমতা 30 সেকেন্ডেই বলি। প্রথম কথা, আমাদের বিবেচনায় যে পরিবেশটা তৈরি করা দরকার যাতে ভোটারদের ভোটেই, প্রত্যক্ষ ভোটে তার প্রতিনিধি নির্বাচিত হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতায়, যেহেতু কূটনীতিদের কথা বলেন, বড় আলোচনা ছোট করে বললে যে ওইটাও এই নির্বাচনে একটা প্রভাব ফেলানোর প্রচেষ্টা চলছে, সেইটা যদি উত্তরণ না ঘটাইতে পারে তাহলে এই গণতন্ত্রটাই কিন্তু এইবারও এই যাত্রায় খুব নিরঙ্কুশ যেমন করতে পারবো না, বরঞ্চ হোঁচট খাবো। 2 সেকেন্ডে বলি, নারীর ক্ষমতা নিয়ে তো আলোচনা করলেন, বোধহয় আরেকদিন আলোচনা করা উচিত। দেখেন, এটা একটা ফেলিওর হচ্ছে যে আমরা বলেছিলাম যে ন্যূনতম আসন সংখ্যা বৃদ্ধি করেন এবং নারীদের মধ্যে সরাসরি ভোট করেন, এইখানে আলাদা থাকলে হলো। এইটা কিন্তু বাস্তবে আমরা ঐক্যমত্য পোষণ করতে পারিনি। আপনি দেখবেন এমনকি গণভোটে যে শব্দটা নিয়ে আসা হয়েছে, ঐক্যমত্য কি ছিল? হ্যাঁ, আমি তাই বলছি, আমি আসছি সেইটা, যে 5% দেওয়ার কথা হলো, আমার দলই তো পারে নাই। আমি আমার দলকে আত্মসমালোচনা করছি, এবং এটা হবেও না, আপনি 2-4 দিনে পারবেনও না যদি ওই রকম জায়গায় না করতে পারেন। তাহলে ক্ষমতায়নের আসলেই তো আমরা চাই না, চাইলে এই কাজগুলো করতাম না। দেখতেন একটা নতুন উৎসব হইতো যদি 100 আসন বৃদ্ধি করে নারীদের মধ্যে নারীদের ভোট দিতে পারতাম, ওইখানে 100 আসন হইতো, এইখানেও সংখ্যা কিন্তু তখন নারীদের অবস্থা, আমার ধারণা সেই কাজটা আমরা ফেল করেছি। একটা জিনিস যুক্ত করি, আমাদের কিন্তু এবারে জেন্টলম্যান কি বলে এগ্রিমেন্ট ছিল যে 5% দেওয়া, কিন্তু বাধ্যতাটা হচ্ছে আগামী সংসদে 10% মিনিমাম। যদি এটা দাবি ছিল আমাদের 17% মিনিমাম, যদি আপনি 100 করতে চাইতেন 10% দেওয়া হবে, তাহলে 10% মানে হচ্ছে 330টি আসন কিন্তু আগামী 29-এর নির্বাচনে প্রত্যেক দলকে দিতে বাধ্য থাকবে। আলোচনা শুনবো আমরা। জাকারিয়া, আপনার কাছে 1 মিনিটে শুনতে চাই যে এই যে কথাটা আপা বলছিলেন, যে এই যে নারীরা মাঝরাতে আপনাদের আন্দোলনে বেরিয়ে এসেছিল, সেই নারীরা আবার ঘরে ফেরত গেল কেন? আন্দোলন এবং পরবর্তী ঘটনা তো দুইটা ভিন্ন বিষয়। আমরা একটা কজের পিছনে হাজার হাজার লোক নেমে এসেছে রাস্তায়, এখন সেটা তো সাস্টেইন করে উঠবে না। যখন কজটা আমরা অ্যাচিভ করলাম, ধরেন ডিক্টেটরকে টপল করলাম, স্বৈরাচারকে উৎখাত করলাম, এরপরে তো আমরা আবার আমাদের বাস্তবতার মধ্যে ফিরে গেলাম। প্রত্যেকের লাইফ আছে, সিটি। তো এই ক্রাউডকে তো আপনি সব সময় ইয়েতে করতে পারবেন না, রাস্তায় ধরে রাখতে পারবেন। কিছু যে আমরা সম্ভাবনাময় নেত্রী দেখেছিলাম যারা আপনাদের এনসিপি থেকে নির্বাচন করতে যাচ্ছিলেন, তারাই বা দল থেকে সরে গেলেন কেন? না, আপনি এখানে ব্রডলি ইয়ে করা যাবে না। আমাদের দলে মোট 24 জন আছে আমাদের কেন্দ্রীয় কমিটিতে। সোফার এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু নিউজ, আমাদের এখানে 4 জন রেজিগনেশন দিয়েছেন। সুতরাং আসলে সবাই না, একটা অল্প সংখ্যক চলে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে আজ এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।